তো 2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশনের আজকের যে ক্লাস সেটা হচ্ছে বিবর্তন। তো তোমরা জানো চতুর্থ অধ্যায় রানিং চলছে 2025-এর ফুল টিউশনের। তো চতুর্থ অধ্যায় মানে অমাধ্যম অনুমান, এই অমাধ্যম অনুমান থেকে কিন্তু আমি তোমাদের কি শেখালাম, লজিক শেখালাম। লজিক কি? আবর্তন। আবর্তনের নিয়ম লিখিয়ে দিয়েছি, তারপর আবর্তন প্র্যাকটিস করিয়েছি। এবার হচ্ছে তোমাদের বিবর্তন। তো মনে রাখবে এই চতুর্থ অধ্যায় আবর্তন আর বিবর্তনটা ভেরি ইম্পর্টেন্ট। এই লজিক যদি আবর্তনটাকে আবর্তনের মতো না শেখো আর বিবর্তনটাকে যদি বিবর্তনের মতো না শেখো, এর পরের যে মিশ্রণ লজিকগুলো আছে এখান থেকে আবর্তনের বিবর্তন, বিবর্তনের আবর্তন, আবর্তন ও বিবর্তন, এই যে লজিকগুলো আছে বিবর্তন ও আবর্তন, আবর্তন, সমবিবর্তন, এই ধরনের লজিকগুলো পারবে না। যার ফলে কি হবে, এখান থেকে 8 মার্কস যে লজিক আসবে পরীক্ষায় সেটা পারবেও না। ঠিক আছে? তো আমি যেভাবে সিস্টেমেটিক ক্লাস করাচ্ছি তোমরা ক্লাসগুলো করো, আর পরীক্ষায় 80তে 80 আমি গ্যারেন্টি। ঠিক আছে? যারা আমার কাছে পড়ে তারা সবাই 80তে 80 পায়, তোমরাও 100% পাবে। ফুল টিউশনটা প্লে লিস্টে ভিজিট করে অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো করে নেবে। তার আগে যারা নতুন আমার চ্যানেলে, প্লিজ তোমরা ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে। ঠিক আছে? তো চলো বিবর্তন আমি করাই। তো মনে রাখবে বিবর্তন আগে নিয়মগুলো দেখতে হবে। তো নিয়মগুলো দেখার আগে তোমরা সবার আগে দেখে নাও যে এই যে যুক্তি অধ্যায়, যুক্তি অধ্যায় ভালো করে দেখে নাও। যুক্তি অধ্যায় কিন্তু 3 নাম্বার এমসিকিউ আসবে, 1 নাম্বার আসবে এসিকিউ। তো এখান থেকে 4 নাম্বার যে আসবে আমি লিখে দিয়েছি, প্লে লিস্টে দেখে নেবে তোমরা। 4 100% গ্যারেন্টি। ঠিক আছে? তারপরে দেখো এই যে বচন অধ্যায়, দ্বিতীয় অধ্যায় বচন অধ্যায় 2025 জনের লেখা হয়ে গেছে, পলিটিশিয়ান কমপ্লিট হয়ে গেছে এটা। তারপর দেখো বচন অধ্যায় থেকে এমসিকিউ আসবে। মনে রাখবে বচন অধ্যায়টা যেহেতু লজিক অধ্যায়, এখান থেকে এমসিকিউ লিখে দিয়েছি। সঙ্গে এখান থেকে মনে রাখবে কোনো এসিকিউ আসবে না, এখানে হচ্ছে লজিক আসবে, সঙ্গে নোট আসবে। আমি দুটোই করিয়ে দিয়েছি, 10-এ 10 100%। তাই তোমরা কিন্তু এই অধ্যায়টা ভালো করে করবে। এই বচন অধ্যায়টা বেশি করে এই জন্যই করবে কারণ এই বচন অধ্যায় থেকে পরে এর যে লজিকগুলো আছে না রিলেটেড, কারণ শুরুতেই বচনগুলো করতে হবে। যেমন এখন তোমাদের আমি অমাধ্যম অনুমানটা করাচ্ছি, আবর্তন যে শেখালাম, শুরুতে তোমাদের কি করতে হচ্ছিল, বচন করতে হচ্ছিল। তাহলে বচনটা তোমাদের আগে ভালো করে করতে হবে। তো তার জন্য তোমরা কিন্তু এই অধ্যায়ের লজিকগুলো একটু ভালো করে নেবে, কারণ এর পরের যে যত অধ্যায়গুলো আছে বচনটা লজিকে বেশিরভাগ শুরুতেই লজিকগুলো বচনটা করতে হয়। তাহলে বচনটা ভুল হয়ে গেলে তোমাদের কোনো আলটিমেটলি কোনো লাভ হবে না। তাই বারবার করে তোমরা কিন্তু বচন অধ্যায়টা প্রতিদিন একবার করে বচন অধ্যায়ের নিয়ম প্লাস প্র্যাকটিসগুলো অবশ্যই দেখবে। তাই টোটাল 10 নাম্বার পেয়ে যাবে। তারপর দেখো হচ্ছে বচনের বিরোধিতা, 3 নাম্বারটা আছে কি বচনের বিরোধিতা। এখান থেকে এমসিকিউ আসবে, এসিকিউ আসবে, টোটাল কত আসবে 4 নাম্বার আসবে। আমি লিখে দিয়েছি, সঙ্গে এখানে দুটো ছকের মাধ্যমে আমি লজিকটা করিয়ে দিয়েছি। তো দেখো যেটা লজিক চ্যাপ্টার সেখান থেকে যে এমসিকিউ আর এসিকিউ আসবে লজিকের প্রশ্ন বাদ দিয়ে সেগুলো তো লিখে দিয়েছি, ওগুলোর মধ্যে আসবে। সঙ্গে যে লজিকের প্রশ্নগুলো আসবে আমি যেভাবে লজিকটা তোমাদেরকে করিয়ে দিয়েছি তোমরা ক্লাসগুলো করবে, দুটো ছকের মাধ্যমে ক্লাসগুলো করবে, তোমার কাছে চুটকিতে যে কোনো প্রশ্ন লজিকের প্রশ্ন উত্তর দেবে। ঠিক আছে? তাহলে এমসিকিউ কত, টোটাল 4-এ 4 100% পেয়ে যাবে। ঠিক আছে? তারপর দেখো 4 নাম্বার অধ্যায় রানিং চলছে আমার টিউশনের, টোটাল 12টা অধ্যায়, তোমাদের টোটাল 12টা অধ্যায় পড়তে হবে। তো 4 নাম্বার রানিং চলছে, এখান থেকে কোনো এমসিকিউ আসবে না, এসিকিউ আসবে। এটা কিন্তু লজিক চ্যাপ্টার। তো লজিকটা আমি করাচ্ছি, লজিক হয়ে গেলেই তারপর কিন্তু তোমাদের এখান থেকে আবার নোট লিখিয়ে দেবো। পরীক্ষায় 2 ধরনের প্রশ্ন আসবে, একটা লজিকও আসবে, একটা নোটও আসবে। ঠিক আছে? তাহলে লজিক হচ্ছে লজিক শেষে নোট লিখিয়ে দেবো, তারপর এখান থেকে কোথায়, হ্যাঁ, তারপর এখান থেকে কী করে দেবো, এসিকিউ লিখিয়ে দিব। ঠিক আছে? ব্যাস, তাহলে তোমাদের 9 পেয়ে যাবে। তো এইভাবে প্রত্যেকটা ক্লাস হচ্ছে, তোমরা ক্লাসগুলো কিন্তু বারবার করে প্রতিদিন প্লে লিস্টিকে ক্লাসগুলো তোমরা অধ্যায় ধরে ধরে করে নেবে ফুল টিউশনটা। ঠিক আছে? আর প্লিজ শেয়ার করবে তাদেরকেই যারা কিন্তু ফিলোসফিতে 80-তে 80 পেতে চায়, যাদের টিউশন নেই টাকার অভাবে, যারা টিউশনে গিয়ে কিছু বুঝতে পারে না, তা 100%। আরেকটা কথা বলছি, আমার এখানে পড়ো, কোনো টিউশন নিতে লাগবে না, 80-তে 80 গ্যারেন্টি। তো চলো এখন ক্লাসটা করে নেওয়া যাক। দেখো আবর্তন শেখা হয়ে গেছে, এবার আমি তোমাদেরকে কি বললাম, এবার হচ্ছে তোমাদেরকে করতে হবে বিবর্তন। যেভাবে আবর্তন শিখেছিলে নিশ্চয়ই আবর্তনের নিয়ম ছিল, ঠিক তেমনি কিন্তু বিবর্তনেরও কিছু নিয়ম আছে, নিয়মগুলো তোমরা দেখে নাও। কি নিয়ম? যেমন আবর্তনের ক্ষেত্রে আবর্তনীয় আর বিবর্তনীয়, প্রথমে যে বচনটা করতে হতো সেটাকে কি নাম দিতে, আবর্তনীয়। তারপরে যেটা মানে আবর্তন করলে সেটার নাম আবর্তিত। ঠিক তেমনি বিবর্তনের ক্ষেত্রে হচ্ছে প্রথমে যে বচনটা হবে সেটার নাম বিবর্তনীয়, তারপরেরটা হবে বিবর্তিত।
তো ভালো করে দেখো বিবর্তনের নিয়ম মনে রাখবে, এই নিয়মগুলো আবার নোটেও কাজে লাগে, তাই নিয়মগুলো মুখস্থ রাখতেই হবে, শর্ট প্রশ্নও কাজে লাগবে, ঠিক আছে। হ্যাঁ দেখো, 1 নাম্বার নিয়ম কি, বিবর্তনীয় বচনের উদ্দেশ্যপদ বিবর্তিত বচনের উদ্দেশ্যপদ হবে, তার মানে এখানে উদ্দেশ্যপদ যেটা আছে উদ্দেশ্যপদই থাকবে। বিবর্তনীয় মানে প্রথমকার যে বচনটা হবে সেটা বিবর্তনীয়, তারপরে যেটা লাইনটা হবে সেটা হচ্ছে বিবর্তিত মানে বিবর্তন। তো এখানে কি বলছে, বিবর্তনীয় বচনের উদ্দেশ্যপদ, মানে এটাতে কোনো মনে রাখবে, এটাতে উদ্দেশ্য বিধবা চেঞ্জ হবে না, এইভাবে মনে রাখবে। বিবর্তনটাকে বিবর্তনের মতো মনে রাখবে, আর আবর্তনটাকে আবর্তনের মতো মনে রাখবে না, দুটাকে গুলিয়ে ফেললে কিন্তু মুশকিল আছে, ঠিক আছে। কি বলেন, বিবর্তনীয় বচনের উদ্দেশ্যপদ বিবর্তিত বচনের উদ্দেশ্যপদ হবে, তার মানে এখানে উদ্দেশ্যপদটা উদ্দেশ্যপদই হবে। 2 নাম্বার নিয়ম কি, বিবর্তনীয় বচনের বিধেয় পদের বিরুদ্ধ পদ বিবর্তিত বচনের বিধেয় পদ হবে। শুধু কি মনে ভালো করে দেখো, এখানে বিরুদ্ধ পদ হবে। এই বিরুদ্ধ পদটা কি, যখন আমি লজিকটা করাবো তখন তোমরা বুঝতে পারবে। বিবর্তনীয় বচনের বিধেয় পদের বিরুদ্ধ পদ বিবর্তিত বচনের বিধেয় পদ হবে, তার মানে বিবর্তনীয় বচনের যে এই যে প্রথমকার যে বচনটা হলো সেটার বিধেয় পদটাই বিধেয় পদ হবে, কিন্তু তার বিরুদ্ধ পদ হবে। বোঝা গেল, বিবর্তনীয় বচনের বিধেয় পদের বিরুদ্ধ পদ, এই বিরুদ্ধ পদটা কি তখন আমি বোঝাবো যখন লজিকটা করাবো, ঠিক আছে। বিবর্তিত বচনে বিধেয় পদ হবে। 3 নাম্বার নিয়ম কি বলছে, গুণের পরিবর্তন হবে। এখানে ভালো করে দেখো, গুণের পরিবর্তন হবে, তার মানে আবর্তনে কিন্তু গুণের পরিবর্তন হতো না, এখানে কিন্তু হবে, ঠিক আছে। তাহলে গুণের পরিবর্তন হবে। 4 নাম্বার নিয়ম কি, পরিমাণের কোনো পরিবর্তন হবে না। এই বিবর্তনের এই 4টা নিয়ম কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে, আর এই 4টা নিয়ম মনে রাখলে তোমাদের লজিকটা করতে সুবিধা হবে। যদিও আমি যখন প্র্যাকটিস করি এখন নিয়মটা উদাহরণটা দিব, আরও তোমাদের জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কি বললাম, 1 নাম্বার নিয়ম কি, বিবর্তনীয় বচনের উদ্দেশ্যপদ বিবর্তিত বচনের উদ্দেশ্যপদ হবে, তার মানে এখানকার যে প্রথম বচনটা আছে সেটার উদ্দেশ্যপদ ওই উদ্দেশ্যপদই হবে, ঠিক আছে। ব্যাস, ওটাই হলো বিবর্তনীয় বচনের উদ্দেশ্যপদ। বিবর্তিত মানে পরের লাইনটা, আর বিবর্তনীয় মানে বচন যেটা হলো সেটাই বিবর্তনীয়, তো সেভাবে মনে রাখো। বিবর্তনীয় বচনের উদ্দেশ্যপদ বিবর্তিত বচনের উদ্দেশ্যপদ হবে, ব্যাস, উদ্দেশ্যপদ উদ্দেশ্যপদই হলো, এখানে কোনো চেঞ্জ হলো না। 2 নাম্বার নিয়ম কি, বিবর্তনীয় বচনের বিধেয় পদের বিরুদ্ধ পদ, খালি এখানে মনে রাখতে হবে বিধেয় পদটা, এর পরের যে বিধেয় পদটা আছে ওই বিধেয় পদের বিরুদ্ধ পদটা শুধু বিবর্তিত বচনের বিধেয় পদ হবে, এটা লেখা আছে। 3 নাম্বার কি বলছে, গুণের পরিবর্তন হবে। 4 নাম্বার নিয়ম কি, পরিমাণের কোনো পরিবর্তন হবে না। তো ভালো করে দেখো যে গুণ পরিমাণ এগুলো এই যে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা রিলেটেড। শুরুতে বচন অধ্যায়ে আমি তোমাদেরকে শিখিয়েছি, ভালো করে দেখবে গুণ পরিমাণগুলো শিখিয়েছি। গুণ মানে কি, গুণ অনুযায়ী বচন 2 প্রকার, একটা হেবাচক একটা নাবাচক। হেবাচক মানে সদর্থক আর নাবাচক মানে নয়ার্থক। আর পরিমাণ অনুযায়ী বচন 2 প্রকার, একটা সামান্য বচনকে বিশেষ বচন। সামান্য বচন কোনগুলোকে বলা হয়, যেমন এই যে এ ই এগুলোকে সামান্য বচন বা সার্বিক বচন বলা হয়। বিশেষ বচন কোনগুলি, যেমন হচ্ছে আই ও। আর গুণ অনুযায়ী যে বচন 2 প্রকার সেটা কি কি মনে রাখবে, প্রত্যেকটা লজিক কিন্তু রিলেটেড, তাই লজিকগুলো প্রত্যেকটার সাথে এমন নয় যে লজিক একবার শিখে গেলাম সেখানেই থাকবে। ফিলোসফিতে লজিক প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেক্টেড, তাই লজিকগুলো তো কিন্তু আমাদের মনে রাখতে হবে। আমি সিস্টেমেটিক ক্লাসগুলো করাচ্ছি, তোমরা করবে যদি 80-80 পেতে হয়, ঠিক আছে। তাহলে কি বললাম, পরিমাণে কোনো পরিবর্তন হবে না, বোঝা গেল। এবার চলো নিয়মটা, যেমন তোমরা আবর্তনের রোড দেখেছিলে ঠিক তেমনি এখানেও হচ্ছে আছে। এখানেও ভালো করে দেখো, এ বচনের বিবর্তন কি হবে, ই বচন হবে। ই বচনের বিবর্তন কি হবে, এ হবে। আই বচনের বিবর্তন কি হবে, ও হবে। আর ও বচনের বিবর্তন আই হবে। এখানে মনে রাখার সবচেয়ে বড় বিষয়, এই যে বচন কয়টা, এ বচন, ই বচন, আই বচন, ও বচন না, 4টা বচন না। তো বিবর্তনটা বিবর্তন মানে এইভাবে মনে রাখবে, বিপরীত মনে রাখবে। তো প্রথমে এ বচনের মানে প্রথম বচনটা কি, এ বচন। তো এ বচনের বিবর্তন পরেরটা মনে রাখবে, আবার ই বচনের বিবর্তন আগেরটা মনে রাখবে। আই বচনের বিবর্তন পরেরটা মনে রাখবে, আর ও বচনের বিবর্তনটা কি মনে রাখবে, আগেরটা মনে রাখবে। এইভাবেই তোমরা মনে রাখবে। তাহলে এ বচনের বিবর্তন কি, পরেরটা ই বচন, আর ই বচনের বিবর্তনটা কি, আগেরটা। ব্যাস, এইভাবে মনে রাখবে। আই বচনের বিবর্তন কি, পরেরটা ও বচন, আর ও বচনের বিবর্তন কি, আগেরটা। এইভাবে এটা মনে রাখবে, ঠিক আছে। এগুলো কিন্তু লাগবে, বোঝা গেল। আবর্তনটা যেমন এ বচনের আবর্তন আই, আর খালি এ বচনের আবর্তনটা শুধু আই হতো, ই এর ই হতো, আই এর আই হতো, আর ও এর সম্ভব নয়। আবর্তনটাকে আবর্তনের মতো মনে রাখবে, বিবর্তনটাকে বিবর্তনের বিবর্তন মানে বিপরীত হিসাবে মনে রাখবে, তাহলে তোমাদের মুখস্থ করতে সুবিধা হবে। না হলে এটা গুলিয়ে ফেললে কিন্তু লজিকটা কিন্তু ভুল করবে। তো বারবার করে বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু এই জায়গাটাই ভুল করে। তাই আশা করি তোমরা ভুল করবে না। আমি শিখিয়ে দিলাম কিভাবে মুখস্থ মনে রাখবে,
বিবর্তন হিসাবে বিবর্তনের মতো মনে রাখবে। যেহেতু বচন কয়টা, এ বচন, ই বচন, আই বচন, ও বচন, তাহলে এ ই আই ও, প্রথমে তো এ আসছে, তারপর তো ই আসছে, তারপর তো আই আসছে, তারপর তো ও আসছে, তাহলে এ বচনের বিবর্তন মানে পরেরটা মনে রাখবে। আবার ই এরটা কি বিবর্তন হিসাবে মনে রাখবে, বিবর্তন মানে বিপরীত হিসাবে মনে রাখবে, এর ই, ই এর সামনেরটা, আই এর ও, ও এরটা আগেরটা, এইভাবে মনে রাখবে। তো ক্লিয়ার হয়ে গেল। এবার চলো উদাহরণটা দেখলে তোমাদের আরও জলের মতো সোজা হয়ে যাবে যে বিবর্তনটা কী জিনিস। একটা উদাহরণটা দেখলেই আমি এমনভাবে সুন্দর করে উদাহরণে লিখে দিয়েছি যে তোমাদের উদাহরণটা দেখলেই তোমাদের বিবর্তনটা কমপ্লিট হয়ে যাবে। তো ভালো করে দেখো, প্রথমত আমি একই বললাম যে প্রথমত বাক্য দেওয়া থাকবে, বচন করতে হবে, তারপর তো আবর্তন করতে হয়, তারপর বিবর্তন করতে হয়। ভালো করে দেখে নাও, এই যেমন উদাহরণ দিয়েছি, সকল মানুষ মরণশীল, তাহলে যে কোনো একটা বাক্য দেওয়া থাকবে, যে কোনো বাক্য, সেটা এ বচনে হতে পারে, ই বচনে হতে পারে, আই বচনে হতে পারে, ও বচনে হতে পারে। তো বাক্য বচন তো আমি তোমাদেরকে শিখিয়েছি, প্রত্যেকটা লজিক করার সময় তো নতুন করে আবার প্র্যাকটিস হয়ে যাচ্ছে। তাহলে সকল মানুষ মরণশীল, এটা বাক্য, এটা কোন বচন হবে, এ বচন হবে। কেন এ বচন হবে? কারণ সকল মানুষ মরণশীল, সকলটা কার নিয়ম? এ বচনের নিয়ম। বাক্যটা হ্যাবাচক আছে, সকল, সব, সমস্ত, যে কেউ, যে কোনো, সর্বদা, প্রত্যেক, বাক্যটা নিষিদ্ধ, এই যে শব্দগুলো এবং হ্যাবাচক থাকলে কি হয়? এ বচন হয়। মনে রাখবে, এ বচন মানে যেগুলো সার্বিক সম্পর্কে স্বীকার করছে সেগুলো কিন্তু এ বচন হয়। তাহলে সকল, সবাই তো মরে, তো সব কথাটা কার নিয়ম? এ বচনের নিয়ম। নিয়মে লিখিয়ে দিয়েছি এ বচন, বচন অধ্যায় তোমরা দেখে নেবে, নিয়মগুলো প্রত্যেকটা বচনের নিয়ম লেখা আছে, সঙ্গে প্র্যাকটিস। তার মানে এটা কোন বচন হলো? এ বচন। তো প্রথমত বচন করতেই হবে, সকল মানুষের মরণশীল। এ পর্যন্ত তো ঠিক আছে, এ পর্যন্ত আশা করি তোমরা বচন তো শিখে গেছো। তো যেহেতু এটা বিবর্তন করতে হবে, এই জন্য ব্র্যাকেটে কি লিখতে, এ বচন দিয়ে ব্র্যাকেটে কি লিখতে হবে? বিবর্তনীয়। যেমন আগেরটা তোমরা আবর্তন করেছিলে, তো আবর্তনের ক্ষেত্রে বচন করার পর ব্র্যাকেটে কি লিখেছিলে? আবর্তনীয়। তো আবর্তনের ক্ষেত্রে আবর্তনীয়, আর বিবর্তনের ক্ষেত্রে করতে গেলে কি লিখতে হবে? বিবর্তনীয়। মানে মোট কথা এটা বচন, আর এই বচনটা হচ্ছে শুরুটা হচ্ছে আশ্রয় বাক্য, মানে বিবর্তনের আকারে নিয়ে নিলে, বোঝা গেল? তাহলে বিবর্তনীয়। তো আবর্তনের ক্ষেত্রে কি লিখছিলাম? আবর্তনীয়। আর বিবর্তনের ক্ষেত্রে কি লিখলাম? বিবর্তনীয়, মানে এই আশ্রয় বাক্য। ক্লিয়ার হয়ে গেল? তাহলে এইটাই হচ্ছে, এখন এই লাইনটার হচ্ছে বিবর্তন করবো, এইটার মানে প্রথমত বচন করতে হবে, এই লাইনটার বিবর্তন করতে হবে। তো ভালো করে দেখবে, যেহেতু তোমরা বিবর্তন করবে, শর্টকাটে সংক্ষেপে মনে রাখো, বিবর্তনের ক্ষেত্রে না কোনো উদ্দেশ্য বিধর চেঞ্জ করতে হয় না। আবর্তনের ক্ষেত্রে যেমন উদ্দেশ্য চেঞ্জ করে দিতাম, গুণটা যা ছিল তাই রাখতাম। তো বিবর্তনের ক্ষেত্রে মনে রাখবে, এ বচনের বিবর্তন কি? তাহলে প্রথমত কি করতে হবে? এই যে এখানে এই লাইনটা মনে রাখতে হবে, এইগুলো মনে রাখতে হবে। এ বচনের বিবর্তন ই, ই এর এ, আই এর ও, ও এর আই। যেমন আবর্তনে মনে রাখছিলে এ বচনের আবর্তন আই, ই এর ই, আই এর আই, ও এর সম্ভাবনায় লিখছিলে, ঠিক তেমনি বিবর্তনে এই লাইনগুলো মুখস্থ রাখতে হবে। তো এটা তো বচন হলো, এটা বিবর্তনই হলো। যেহেতু এটা কোন বচন এসেছে? এ বচন, তাহলে এর পরের লাইনটা কি করব? বিবর্তন। এ বচনের বিবর্তন কি? ই। এর পরের লাইনটা ই বচনে করব। তো ই বচন মানে তার শুরুটা কি দিতে হবে? কোনো দিতে হবে, কোনো দিলাম। তো এখানে কাহিনীমের টুইস্টটা ভালো করে দেখো, বিবর্তনটা মনে রাখবে, এখানে উদ্দেশ্য চেঞ্জ করবে না। বিবর্তনের ক্ষেত্রে উদ্দেশ্য চেঞ্জ করবে না। কোথায় চেঞ্জ হবে ভালো করে বলে দেখো, এই যে বিবর্তনীয় বচনের উদ্দেশ্য পদ, বিবর্তনীয় বচনের উদ্দেশ্য পদ বিবর্তিত, আলটিমেটলি এই লাইনটা তো বিবর্তিত, তাহলে বিবর্তিত উদ্দেশ্য পদ হবে। তার মানে কি চেঞ্জ করব? এ বচন হলে এর পরের লাইনটা ইয়ে করব, ই মানে শুরুটা কোনো দিব, উদ্দেশ্য পদই রাখবো, চেঞ্জ করলাম না। কি চেঞ্জ করব? কোথায় চেঞ্জ করব? এই যে এখানে হয় আছে, এখানে নয় করবো, এখানে নয় থাকলে এখানে হয় দেবো, এখানে হয় থাকলে এখানে নয় দেবো। তাহলে কোথায় চেঞ্জ করলাম? গুণটা চেঞ্জ করলাম। তাহলে উদ্দেশ্যপদ কি চেঞ্জ করলাম? না, বিবর্তনের ক্ষেত্রে উদ্দেশ্যপদ চেঞ্জ হবে না, যা আছে তাই থাকবে। তাহলে কোথায় চেঞ্জ করলাম? গুণটা চেঞ্জ করবে, হয় আছে, নয় হলো। এখানে যদি এই লাইনে যদি নয় হতো, তাহলে এখানে হয় লিখতাম। ক্লিয়ার হয়ে গেল? তাহলে কোনোটা কেন দিলাম? যেহেতু যে বচনই হোক তার শুরুটা দিতে হবে। যেহেতু কোনো, যেহেতু ই বচন হবে, এ বচনের বিবর্তন ই, তাহলে এখানে যদি মনে করো, এখানে যদি এই লাইনটা যদি ই বচন হতো, তাহলে এর পরের লাইনটা কি হতো? এ বচন হতো, কারণ ই বচনের বিবর্তন এ, আর এ মানে তার শুরুটা সকল দিতে হতো। এটা যদি আই বচনে হতো, তাহলে এর পরের লাইনটা কি হতো? ও হতো, ও বচন, এ বচন ও, আই বচনের বিবর্তন ও, আর ও মানে কি? তার শুরুটা কোনো কোনো। আশা করি বুঝে গেছো। তো যখন যেটা বিবর্তন, যখন যেটা হবে সেটার শুরুটা সেটা দিতে হবে, তো দিলাম। তারপরে কি করতে হবে? উদ্দেশ্যপদ দিলাম, উদ্দেশ্যপদই রাখলাম। কেন? কারণ যেহেতু এটা বিবর্তন, বিবর্তনে উদ্দেশ্যপদ চেঞ্জ হয় না। কি চেঞ্জ হয়? গুণটা চেঞ্জ হয়, এই জায়গাটা চেঞ্জ হয়। হয় আছে, নয় হলো, নয় থাকলে হয় হতো। তো ভালো করে মনে রাখো কোন জায়গাটা, একটা উদাহরণটা ভালো করে মনে রাখবে, তাহলে আবর্তন বিবর্তন করতে সুবিধা হবে। হলো, এইবার কি চেঞ্জ হবে? এখানে বিধেয় পদের বিরুদ্ধ পদ হবে। বিরুদ্ধ পদ কি করে? যে যা বাক্য আছে তার অকথা যুক্ত করে দিলেই বিরুদ্ধ পদ হয়ে যাবে। মরণশীল, তার বিরুদ্ধ পদ কি? একটু হাইপেন দিয়ে দাও, বিরুদ্ধ পদ হয়ে যাবে। যেমন সৎ,
তার বিরুদ্ধ পদ কী হবে? অসৎ। অ লিখে দাও, অ একটু হাইপেন দিয়ে দাও, অসৎ। যেমন মানুষ, মানুষের বিরুদ্ধ পদ কী হবে? অ লিখে দাও, একটু হাইপেন দাও, অমানুষ বিরুদ্ধ পদ। এই হচ্ছে তোমাদের। যেমন ধর্ম, ধর্মর বিরুদ্ধ পদ কী হবে তাহলে? ধর্ম হাইপের সামনে অ কথা যুক্ত করে দিলেও বিরুদ্ধ পদ হয়ে যাবে। জলের মতো সোজা, এখানে যাই থাকবে তার সামনে অ কথা যুক্ত করে দাও, ব্যাস। আবার এখানে যদি অমরণশীলটা যদি এখানে থাকতো তাহলে অটা তুলে দিয়ে শুধু মরণশীল লিখে দিলেই ব্যাস বিরুদ্ধ পদ হয়ে গেল। বোঝা গেল? তাহলে অযুক্ত করে দিলেই নর্মাল পদের শব্দের ক্ষেত্রে অযুক্ত করে দাও, ব্যাস বিরুদ্ধ পদ হয়ে যাবে। এটাই হচ্ছে বিরুদ্ধ, শুধু অযুক্ত করে দিলেই হয়ে গেল, এটাই বিবর্তন হয়ে গেল। তার মানে ই বচন লিখে বিবর্তিত, জলের মতো সোজা। তাহলে বিবর্তনের ক্ষেত্রে আমরা কি করব? বিবর্তনের ক্ষেত্রে আমরা করব প্রথমত বচন করতে হবে, বচন করে যেটা বচন হবে সেটা বিবর্তনে লিখে দিব। তারপর কি করব? যদি এ বচন হয় তাহলে তারপরের লাইনটা ই বচনে করব, যদি ই বচন হয় তারপরের লাইনটা এ বচনে করব, যদি আই বচন হয় এই লাইনটা তাহলে তারপর পরের লাইনটা ও বচনে করব, যদি এই লাইনটা ও বচন হয় তারপরের লাইনটা আই বচনে করব। আর যে বচনটাই হবে তার শুরু ওটাই দিতে হবে। তো যেহেতু এটা এ বচন, তাহলে এ বচনের বিবর্তন কি? ই। আর ই মানে কি? তার শুরুটা কি হবে? কোনো। তারপর কি করব? উদ্দেশ্যপদই রাখলাম। কোথায় শুধু চেঞ্জ করব? শুধু এই যে এটা চেঞ্জ করব, গুণটা চেঞ্জ করব, হয় থাকলে নয় হবে, নয় থাকলে হয় হবে, শুধু এটুকু চেঞ্জ করব। আর কি করব? এখানে যা আছে তার সামনে অ কথা যুক্ত করে দেবো, ব্যাস বিবর্তন কমপ্লিট। মানে এটুকুই হচ্ছে বিবর্তন, এটুকু শুধু মনে রাখতে হবে। বিরুদ্ধপদ করে দেবো, আর নয় আছে হয় করে দেবো, হয় থাকলে নয় হবে, এটুকুই হচ্ছে। আর এটা তো বললাম এ বচনের বিবর্তন ই এর এ, আই এর ও, ও এর আই। তো এই হচ্ছে তোমাদের, এটুকু মনে রাখলেই তোমাদের জলের মতো সোজা, তোমাদের কাছে বিবর্তন ইজি হয়ে যাবে। এবার ভালো করে দেখবে আবর্তন আর বিবর্তনটা। আবর্তনটাকে আবর্তনের মতো মনে রাখবে। আবর্তনটা কি করতাম? শুধু উদ্দেশ্যপদ চেঞ্জ করে দিতাম, গুণটা যা ছিল তাই করতাম। আর বিবর্তনে কি করবো? উদ্দেশ্যপদ রাখবো, শুধু চেঞ্জ কি করব? এখানে হয় থাকলে নয় করব, নয় থাকলে হয় করব, আর এখানে যা থাকবে বিবর্তনে তার বিরুদ্ধ পদ করবো, ব্যাস এইটুকুই। মানে এই দুটো জায়গায় শুধু চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে? এটার বিরুদ্ধ পদ করে দেবো, বিধবা পদের বিরুদ্ধ পদ করে দেবো, আর হয় থাকলে নয় দেবো, মানে গুণটা চেঞ্জ হবে। তো এইটুকুই হলো বিবর্তন। আর আবর্তনে কি করতো? শুধু উদ্দেশ্যপদ চেঞ্জ করে দিতাম। তো এইটাই বেশিরভাগ ছাত্রছাত্রী বুঝতে পারে না, বারবার করে ভুল করে। তো এই জন্যই হচ্ছে ইউটিউবে আমার এই চ্যানেল, ঠিক আছে? তো এখানে যারা পড়ে এমনি 80তে 80 পায় না, ঠিক আছে? আর এখানে যারা পড়ে তাদের আলাদা কোনো টিউশন নিতে লাগে না, এই সুযোগটা তোমরা কোথাও পাবে না। তো ভালো করে দেখো, এই যে কথাগুলো আমি বললাম, এই যে আমি এমনভাবে লিখে দিয়েছি, এই নিয়ম এইভাবে কোথাও কোনো বইয়ে পাবে না, কোথাও পাবে না, ঠিক আছে? তোমরা যেখানে টিউশন পড়ো কোথাও পাবে না। আমার এই নিয়ম দেখলেই তুমি বিবর্তন শিখে গেলে। ভালো করে দেখো, বিবর্তনীয় বচনের উদ্দেশ্যপদ, বিবর্তিত বচনের উদ্দেশ্যপদ, এই যে 4টা নিয়ম লিখে দিয়েছি না, এই 4টা নিয়মের ভাষা দেখলেই তুমি লজিকটা ভালো করে দেখো। এই যে বচনটা হলো, তো এই বিবর্তনীয়, এই যে এটা বচনটা হলো বিবর্তনীয়, তো বিবর্তনীয় বচনের উদ্দেশ্যপদ কি? উদ্দেশ্যপদই হলো। তো প্রথমকার লাইনটা দেখো মিলে গেল, বিবর্তনীয় বচনের উদ্দেশ্যপদ, বিবর্তিত বচনের উদ্দেশ্যপদ হবে। 2 নম্বর নিয়ম কি? বিবর্তনীয় বচনের বিধেয় পদে বিরুদ্ধ পদ, বিবর্তিত বচনে বিরুদ্ধ পদ, বিবর্তিত বচনে বিধেয় পদ হবে। ব্যাস ভালো করে দেখো, 2 নম্বর নিয়মটা মিলে গেল। এই যে বিবর্তনীয় বচনের বিধেয় পদে বিরুদ্ধ পদ, এই যে বিরুদ্ধ পদ কি? অযুক্ত করে দিলাম। তো বিধেয় পদটা বিধেয়পদই হলো, কিন্তু বিধেয় পদে বিরুদ্ধ পদ বিবর্তিত বচনে বিধেয় পদ হলো, ব্যাস। বিধেয়পদই হলো, কিন্তু বিরুদ্ধ পদটা হলো, ব্যাস। 2 নম্বর নিয়মটা মিলে গেল, ভালো করে দেখো মিলে গেল। 3 নম্বর নিয়ম কি? গুণের পরিবর্তন হবে। ভালো করে দেখো, গুণের পরিবর্তন হয়েছে, হয়নি? এই যে হয় আছে, নয় হলো, ব্যাস। এখানে নয় থাকলে হয় হতো, তার মানে গুণের পরিবর্তন হবে। 4 নম্বর নিয়ম কি? 4 নম্বর নিয়ম, পরিমাণের কোনো পরিবর্তন হবে না। ভালো করে দেখো, পরিমাণে কোনো পরিবর্তন হয়নি, কেন? কারণ এই যে এ বচনের বিবর্তন কি হয়েছে? এর পরের লাইনটা ই হলো। তো এ আর ই বচনটা পরিমাণ অনুযায়ী বচন কয় প্রকার? 2 প্রকার, সামান্য বচন আর বিশেষ বচন। সামান্য বচন কোনগুলি? এ আর ই। আর বিশেষ বচন কোনগুলি? আই আর ও। তো এর মধ্যেই তো হয়েছে, তো পরিমাণের পরিবর্তন হয়েছে কি? এ বচনের বিবর্তন তো ই হলো, তার মানে সামান্য বচনের মধ্যেই তো হলো। আবার যদি আই থাকতো তাহলে ও হতো, তাহলে পরিমাণে কোনো পরিবর্তন হলো কি? না। তাহলে 4টা লাইনই মিলে গেল। তো বোঝা গেল, এই হলো তোমাদের বিবর্তন। আশা করি তোমাদের এবার আর কোনো, এই নিয়মটা ভেরি ইম্পর্টেন্ট, নিয়মটা বুঝলেই তোমাদের এরপরে যখন লজিক করাবো, প্র্যাকটিস করাবো, তোমাদেরকে জলের মতো সোজা। তো প্লিজ ক্লাসটা করো, আর যত পারো শেয়ার করো, আমার ভালো লাগবে। সমস্ত বন্ধু স্কুল গ্রুপকে শেয়ার করো। আর যারা 11-এ পড়ছে, যারা এবার 11-এ উঠবে তাদেরকেও শেয়ার করো, কারণ তাদেরও কিন্তু সেমিস্টার ওয়াইজ ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে, ফুল টিউশন। প্লিজ শেয়ার করবে, ঠিক আছে?